গল্প গোধূলির নিমন্ত্রণ। নূরজাহান আক্তার আলো প্রথম থেকে শেষ। ধুর বা, এত কথা না কইয়া আদিত্য স্যারের রুমে যাইয়া এই মাইয়ারে রাইখা আয়। আর কাইল সক্কাল সক্কাল আমি গিয়া হুদাই চিল্লা পাল্লা শুরু করুম। তারপর দেখ ওই শালার কি অবস্থা হয়। ভাই অ্যাডা রিস্কি হইয়া যাইতেছে না? স্যার জানতে পারলে আমগরে গিল্লা খাইয়া লাবে। করলে করো, না করলে সর, বালের প্যাচাল পারিস না। ওই শালাকে বহুত সহ্য করছি আর না। উক্ত কথাটি বলে শাওন আরেকটি বিশ্রী গালি ছুড়ে দিল তার বন্ধুদের দিকে। গালি শুনে বন্ধুরা গাইগুই করলেও পড়ে তার কথাতে একমত হল। তারপর নিজেদের মধ্যে গোপন আলোচনা সেরে পরিকল্পনা অনুযায়ী কাজ করে সরে পড়ল সেখান থেকে। তখন বাজে রাত 2টা। লং জার্নি করে এসে ক্লান্ত হয়ে সকলে জলদি ঘুমিয়ে পড়েছে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে। 5 দিনের সফরে ঢাকা থেকে বান্দরবনে এসেছে তারা। যদিও কলেজ কর্তৃপক্ষ এতদূর আসতে রাজি হচ্ছিল না, পড়ে অনেক রিকোয়েস্ট করে এসেছে। কিন্তু আসার পথে বেঁধেছে আরেক বিপত্তি। মেয়ের তুলনায় ছেলেদের সংখ্যা বেশি হওয়ায় ছেলেদের বাসে 6 জন ছেলের বসার জায়গা ছিল না। সেই 6 জন মেয়েদের বাসের পেছনের সিটে বসেছিল। 2 জন স্যারকে সেই বাসের ছাত্রছাত্রীর দেখাশোনার দায়িত্বে রাখা হয়েছে। আর 2 জন স্যার হচ্ছেন আদিত্য স্যার ও সাব্বির স্যার। দুজনেই জয়েন করেছেন মাস 2 হচ্ছে। সাব্বির স্যার খুব মজার মানুষ হলেও আদিত্য স্যার স্বল্পভাষী। উনি অতিরিক্ত কথা বলেনও না, আবার বলা পছন্দও করেন না। অথচ সাব্বির স্যার আর আদিত্য স্যার নাকি ছোটবেলার বন্ধু। এ বিপরীতমুখী মানুষ বন্ধু হয় কিভাবে তা বোধগম্য হয় না কারোই। আদিত্য স্যার থাকায় কেউ মজা করতে পারছিল না। এখানে অন্য স্যাররা থাকলে এতক্ষণ উড়াধুরা গান বাজিয়ে নেচে গেয়ে আনন্দ করত সবাই। মনমতো আনন্দ করতে না পারায় কেউ গল্প করছিল, কেউ বসে ফোন কল করছিল, কেউ বা ঘুমাচ্ছিল। সবার কাছে বোরিং এই জার্নি। তখন পেছনের ছেলেগুলো স্যারদের সামনে দেখে সিগারেট জ্বালিয়ে চুপি চুপি টানতে শুরু করল। সেই সিগারেটের গন্ধে হঠাৎই মেধা কেশে উঠে গলগল করে বমি করে ফেলল। সে একদম সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। তার উপরে মাইগ্রেনের সমস্যার কারণে এতক্ষণ কাপটি মেরে বসেছিল। প্রচণ্ড বমি পাচ্ছিল কখন থেকে। মাইগ্রেনের ব্যথা বাড়লে তার একাধিকবার বমি হয়। কাহিল হয়ে যায় পুরো শরীর। চোখ দিয়ে ঝরতে থাকে অশ্রুধারা। বসে ছাড়ার পর থেকেই ব্যথা ধীরে ধীরে বাড়তে শুরু করছে। যত সময় যাচ্ছে নিয়ন্ত্রণ হারাচ্ছে নিজের প্রতি। তার উপরে লাইটের আলো, গাড়ির শব্দ, আরও বিরক্ত লাগছে। এতক্ষণ এক টুকরো লেবু মুখে রেখে সে নিজেকে কন্ট্রোল করছিল। কিন্তু সব প্রচেষ্টায় বৃথা গেল সিগারেটের গন্ধ নাকে এসে। মেধার বমি বন্ধ হচ্ছিল না দেখে নাতাশা ঘাবড়ে গিয়ে স্যারদের ডাক দেয়। তার ডাক শুনে সাব্বির নাতাশার সিটের কাছে এসে দাঁড়ায়। জিজ্ঞাসা করে সমস্যা হচ্ছে নাকি। তখন সে খেয়াল করে একটা মেয়ে জানালা বাইরে মাথা বের করে অনবরত বমি করছে। ততক্ষণে আদিত্য ড্রাইভারকে জলদি বাস থামাতে বলে দিয়েছে, বাসও থেমে গেছে। নয়তো দুর্ঘটনা ঘটতে পারে, তাছাড়া চলন্ত বাসে মাথা বের করে রাখা রিস্ক। ততক্ষণে মেধা নেতিয়ে পড়ে সিটে হেলান দিয়ে দুচোখ বন্ধ করে নিয়েছ। তখন আদিত্য পানি এনে মেধাকে চোখে মুখে পানির ঝাপটা দিতে বলে তাতে একটু ভালো লাগবে। মেধা বোতল হাতে নিলেও নড়ার শক্তি পেল না, সেভাবেই রইল। তখন নাতাশা পেছনে বসা ছেলেদের দেখিয়ে বলল, স্যার পেছনের ছেলেগুলোকে কিছু বলুন প্লিজ। এ কথা শুনে আদিত্য ভ্রু কুঁচকে ছেলেগুলোর দিকে একবার তাকিয়ে নাতাশাকে বলল, কেন, কি করেছে তারা? নাতাশা এবার সাহস করে বলে দিল, ছেলেগুলো পেছনের সিটে বসে সিগারেট টানছে। মুখে কেমন শব্দ করছে, টিজও করছে, ইঙ্গিতে কথা বলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। মেয়েদের ড্রেস নিয়েও কী সব আলোচনা করছে। মাল টাল বলে কাকে যেন সাইজ টাইজ বলে কখন থেকে হাসাহাসি করছে। সত্যি কথা এভাবে বলে দেওয়াতে ছেলেগুলোর মুখ চুপসে গেল। ততক্ষণে বাকিরা উকিঝুঁকি মেরে ছেলেগুলোর চেহারা দেখতে শুরু করছে।
নাতাশার কথা শুনে সাব্বির চট ছেলেগুলোর দিকে এগিয়ে গেল। আদিত্যের রাগ ভালো না, তাকে এদিকে আসতে না দেওয়াই উত্তম। সাব্বির স্যারকে দেখে ছেলেগুলোর মধ্যে তেমন প্রতিক্রিয়া দেখাও গেল না। তারা সিনা টান করে পূর্বের মতো দাঁড়িয়ে আছে। তখন কণ্ঠে বিরক্ত এনে সাব্বির স্যার বলল, এটা সিগারেট খাওয়ার জায়গা? ছেলেগুলো জবাবে টু শব্দও করল না দেখে সাব্বির নিজেই বলে উঠল, সবাই কান ধরে সরি বলো। এ কথা শুনে একটা ছেলে দাঁত বের করে হেসে বলল, স্যার মেয়েদের সামনে বলছি যে আমাদের একটা প্রেস্টিজ আছে না? কথাটা শুনে আদিত্য সেখানে দাঁড়িয়ে বেশ কড়াভাবে জবাব দিল, প্রেস্টিজের কথা আগে মনে রাখা উচিত ছিল না? তাছাড়া ইফটিজারের প্রেস্টিজ থাকা না থাকাও তা। বাই দ্য ওয়ে, আমাদের উপস্থিতিতে টিচ করার সাহস কোথায় পেলে? এই সাহস আমার সামনে দেখাও দেখি। আমিও পরখ করি কত ইঞ্চি বুকের পাটা তোমাদের। কি হলো দেখাও, নয়তো এই মুহূর্তেই তোমাদের লিগ্যাল গার্জিয়ানকে কল করা হবে। এ কথা শুনে ছেলেগুলো নিজেদের মুখ চাওয়াচাওয়ি করে নত মস্তকে দাঁড়িয়ে রইল। কারণ আদিত্যের ব্যাপারে তাদের ধারণা আছে, তাই বিপরীতে কিছু না বলাই উত্তম। এই ঘটনা এখানেই সমাপ্ত করা প্রয়োজন, নয়তো সত্যি সত্যিই সাফার করতে হবে। তখন ছেলেগুলো একে একে কান ধরে বিনয়ীভাবে সরি বলল। মুখে স্বীকার করল তারা ভুল করেছে আর এমন করবে না। তাদের অনুতপ্ত হতে দেখে আদিত্য লাস্ট ওয়ার্নিং ছুড়ে দিল। তারপর নাতাশার কাছে গিয়ে মেধাকে একবার দেখে বলল, মেডিসিন খেয়ে ঘুমাও, ঘুমালে ঠিক হয়ে যাবে। এ কথা বলে তারা নিজেদের সিটে গিয়ে বসে পড়ল। বাসও পুনরায় চলতে শুরু করল। নিশুতি রাতে বাস চলছে আপন গতিতে। রাতের আকাশে মস্ত বড় চাঁদ। এখন বাসের লাইট অফ। জানালার পর্দা অনবরত উড়ছে। ভুরভুর করে ঢুকছে বেহায়া বাতাস। বাসের অনেকেই তখন ঘুমে কাদা। এদিকে মেধা মাথার ব্যথায় ছটফট করছে, কিছুতেই ঘুম আসছে না। নিঃশব্দে ঝরছে অশ্রুফোঁটা। তার নাকসহ পুরো মুখটা লাল হয়ে উঠেছে। সে মুখে ওড়না গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নাতাশা কানে ইয়ারফোন গুজে ঘুমিয়ে পড়েছে। এই মেয়েটা ভীষণ ঘুম কাতুরে। যে কোনো পরিস্থিতিতে চট করে ঘুমিয়ে পড়ার অভিজ্ঞতাও তার আছে। মেধার অল্প একটু পানি পান করল। পেটের মধ্যে খুব গুলাচ্ছে, বোধহয় আবার বমি হবে। বাসের সবাই ঘুমাচ্ছে, এখন বমি করলে সবার ঘুমের ডিস্টার্ব হবে। এ কথা ভেবে মেধা আল্লাহকে স্মরণ করে জোর করেই ঘুমানোর চেষ্টা করল। কিন্তু 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট করতে করতে 1 ঘন্টা পেরিয়ে গেলেও ঘুম এলো না। সে চোখ খুলে চাঁদের দিকে তাকিয়ে রইল। না, আসলেই ভালো হতো, এমন কষ্ট পেত হতো না। তাড়াহুড়োয় মাইগ্রেনের ওষুধ নিতেও ভুলে গেছে। ওষুধ খেয়ে ঘুমালে এতক্ষণে ব্যথা থেকে মুক্তি পেত। এখন দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করার ছাড়া উপায়ও নেই। এসব ভেবে আফসোস করছিল মেধা। তখন বাসের মধ্যে লাইট জ্বলে উঠল। হঠাৎ লাইটের আলো চোখে পড়াতে ভ্রু কুচকালেও চোখ খুলল না, সে বরং চোখের উপর এক হাত দিয়ে রাখল। তখন পুরুষালী গম্ভীর এক কণ্ঠ তার কানে ভেসে এলো, হেডেক কমেনি তোমার? মেধা চোখ খুলে দেখে সামনে আদিত্য স্যার দাঁড়িয়ে আছে, যেটা সে কল্পনাও করেনি। এই নাকুচু স্যার কি না খোঁজ নিতে এসেছে, ভাবা যায়। নিজের ভাবনা দেখে সে নিজেই বিরক্ত হল। ছাত্র ছাত্রীকে দেখে রাখার জন্যই তো উনাকে এখানে রাখা হয়েছে। দায়িত্ববোধ থেকে খোঁজ নিচ্ছে, অবাক হওয়ার কিছু নেই এখানে। তাই সে মাথা নাড়াল, অর্থাৎ কমেনি। তখন স্যার একটা ওষুধ এগিয়ে দিয়ে খেতে নিতে বলল। এটাতে নাকি দ্রুত কাজ হবে। মেধা ওষুধ নিয়ে খেতে গেলে আদিত্য বেশ বিরক্ত হয়ে বলল, কিছু খেয়ে খাও। মেধা জানালো কিছু খেলেই বমি হয়ে যাচ্ছে, কোনো খাবারই পেটে থাকছে না। এ কথা শুনে আদিত্য নিজের ব্যাগ থেকে স্যালাইন এনে গুলিয়ে মেধাকে দিল, তারপর খাবার খেয়ে ওষুধ খেতে ঘুমাতে বলল। আদিত্যের কথা শুনে মেধা ঠিক তাইই করল। একটুপরে তার চোখে ঘুম নেমে এলো, সে সত্যি সত্যি ঘুমিয়ে পড়ল। আদিত্য তার সিটে হেলান দিয়ে মস্ত বড় চাঁদটার দিকে তাকিয়ে আছে। কেন জানি তার দুচোখেও ঘুম নেই। অস্থির লাগছে ভীষণ। পাশে সাব্বির ভুসভুস করে নাক ডেকে ঘুমাচ্ছে।
সে আরও একবার লাইট জ্বালিয়ে সবাইকে দেখে নিয়ে মেধার দিকে এগিয়ে গেল। মেয়েটা এখন গভীর ঘুমে মগ্ন। তারপর সে নিজের সিটে বসে পুনরায় চাঁদটার সৌন্দর্য অবলোকন করতে লাগল। একটুপরে ড্রাইভার রবি ঠাকুরের একটা গান ছাড়ল। গান বাজছে মৃদু ভয়েজে। এ পরিবেশের সাথে খাপ খাইয়ে গেছে গানটা। আদিত্য গান শুনতে শুনতে চোখজোড়া বুজে নিল। নানান ভাবনায় বিভোর থেকে ধীরে ধীরে পাড়ি জমাল ঘুমরাজ্যে। পরের দিন সকালবেলা বান্দরবন পৌঁছানোর কথা থাকলেও তা সম্ভব হল না। বাস নষ্ট হয়ে যাওয়াতে তিনটে বাসই দাঁড়িয়ে রইল। সেখানেই ঘণ্টা পর ঘণ্টা কাটাতে হয়েছে পরে মেকানিক খুঁজে গাড়ি ঠিক করে অতঃপর পৌঁছেছে বান্দরবন। তখন দুপুর। রান্নাবান্নার কাজে লেগে পড়েছে বাবুর্চিরা। ছাত্রছাত্রীরা আশপাশটা ঘুরে দেখতে চাইলে স্যাররা জানান দূরে যেন না যায়। তারপর রান্না হলে সবাই খেয়ে নেই, খানিকক্ষণ বিশ্রাম করে। বিকালবেলা কাছের একটা পাহাড় ঘুরতে যায় তারা। কত রকমের ছবি তোলে, মজা করে, পাহাড়ি ফলমূল কিনে খায়। অতঃপর সন্ধ্যা নামার পূর্বে বরাদ্দকৃত রিসোর্টে ফিরে আসে। সন্ধ্যার পর খেলার আয়োজন করা হয়। খেলার মাঝে কেউ গান গায়, কেউ নাচ দেখায়। এভাবেই সন্ধ্যা পার হয়ে রাত নেমে আসে পৃথিবীর বুকে। সারাদিনের ক্লান্তি নিয়ে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আগামীকাল থেকে না হয় বান্দরবনের সৌন্দর্য দুচোখ ভরে দেখবে। তখন বাসের ওই ছেলেগুলো ও তার বন্ধুরা পরিকল্পনা আটে আদিত্যকে শায়েস্তা করার। পরের দিন সকালবেলা মেধা কেবল ফ্রেশ হয়ে বাইরে এসে দাঁড়িয়েছে। আজ আবহাওয়া ঠান্ডা ঠান্ডা। নীলাম্বরে ভেসে বেড়াচ্ছে পুঞ্জ পুঞ্জ মেঘের ভেলা। বইছে মৃদুমন্দ বাতাস। সে একটু একটু করে সামনে এগিয়ে নয়ন ভরে দেখছে সৌন্দর্য লীলা। রিসোর্টটা সত্যিই ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ও বেশ নজরকাড়া। যদিও এখানে এসে আর রুমে থেকেই বের হয়নি সে। অতিরিক্ত ঘুমের কারণে ঘুরে দেখার ইচ্ছেও হয় না তার। এক ঘুমেই দিন পার করেছে। নাতাশা তার খাবার নিয়ে গিয়েছিল বলে পেটের টানে ঘুমের ঘরে খেয়েছিল। কি করবে? পেট তো আর কোনো কারণ বারণ শুনে না। একটু কম পড়লেই ছলাকলা শুরু করে দেয়। আর আদিত্য স্যার কি এক ওষুধ দিয়েছে, খেয়ে ঘুম ছুটছে না চোখ থেকে। মনে হচ্ছে পৃথিবী উচ্ছনে যাক, তাকে আগে ঘুমাতেই হবে। ঘুমই তার জীবন, ঘুমই মরণ। ঘুম ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকা বারণ। যদিও অতিরিক্ত ঘুমের কারণে এখনো চোখ মুখ ফুলে ঢোল হয়ে আছে, তবুও ভালো লাগছে, মাথা হালকা লাগছে, শরীরটাও ফুরফুরে লাগছে। খচ্চর মাইগ্রেনের ব্যথাও ঘুমের চোটে লেজ গুটিয়ে পালিয়েছে। তবে একটা কথা না বললেই নয়, ওষুধটা বেশ ভালোই কাজ দিয়েছে। সময় করে আদিত্য স্যারের থেকে ওষুধের নামটা জেনে নিতে হবে। এসব কথা ভেবে সে আরও একটু সামনে এগিয়ে গেল। নাতাশা ভুসভুস করে ঘুমাচ্ছে, এত খুঁচিয়েও তাকে টেনে তোলা গেল না। তাই সে নিজেই একা একা ঘুরতে বেরিয়েছে। কতক্ষণ আর একা একা বসে থাকা যায়? হাঁটতে হাঁটতেই চেনা জানা অনেকের সঙ্গেই দেখা হচ্ছে তার। স্বভাবশুল মিষ্টি হাসি হাসছে সে। অনেকে ফোন হাতে নিয়ে নেটওয়ার্কের আশায় হাত এদিকে ওদিকে ঘুরাচ্ছে, কেউ বা সেলফি নিতে ব্যস্ত। এসব দেখতে দেখতে সে হাঁটতে হাঁটতে খেয়াল করল আদিত্য স্যার বাদে এখানে সব শিক্ষকরা উপস্থিত আছেন। এক স্থানে গোল হয়ে গল্প করছেন সবাই। মাঝে দম ফাটানো হাসিতে পেটে পড়ছে সকলে। রোজিনা ম্যাম বেশি হাসছেন, যদিও তিনি অকারণে হাসেন বেশি। সাব্বির স্যারের টি শার্টের একটা বোতাম নেই দেখে এই নিয়ে হাসাহাসি হচ্ছে। কে কোথাও হানিমুনে যাবেন অথবা গিয়েছেন, এসব গল্প চলছে একটার পর একটা। প্রিয় শিক্ষকদের এভাবে হাসতে দেখে মেধাও মুখ টিপে হাসল। তখন আদিত্য স্যারের আগমন ঘটল। পূর্বের মতো ফিটফাট বেশে ফোনে কথা বলতে বলতে এদিকেই এগিয়ে আসছেন। পরনে মেরুন রঙের শার্ট আর কালো প্যান্ট, হাতে সিলভার রঙের হাতঘড়ি, চুলগুলো পূর্বের মতোই পরিপাটি। মেধাকে দেখে আদিত্য তার হাঁটার গতি কমিয়ে ফোন কেটে এগিয়ে এলো। অতঃপর পূর্বের মতোই গম্ভীরভাবে বলল, ফোন কোথায় তোমার? ফোনে চার্জ নেই তাই। চার্জ দেওয়ার কথা কি আমাকে মনে করিয়ে দিতে হবে? জি না। কতবার বলা লাগবে ফোন যাতে অ্যাক্টিভ থাকে?
কথা কানে ঢুকে না নাকি পাত্তা দিতে ইচ্ছে করে না? আর হবে না, হবে না, হবে না, করে কম কিছু তো হওয়ালে না? হেডেক কমেছে? হুম। বেশি করে ফোনে চ্যাট করবা তাহলে হেডেক হবে না। খোঁচা না মারলেই কি নয়? সত্যি কথা যদি খোঁচা মতো লাগে তবে এর দায়ভার আমার নয়। আমি আমার ফোন দিয়ে বাসায় কথা বলে নাও। মামনি টেনশন করছে। আর ফোনটা তোমার কাছেই রেখে দাও, সময় মতো চেয়ে নিব আমি। আগ বাড়িয়ে বেহায়ার মতো ফোন দিতে আসার প্রয়োজন নেই। আর কাউকে দেখানোর দরকার নেই আমি তোমাকে চিনি। কথা বোঝা গেল নাকি আবার বলতে হবে? লোকে দেখলে কি হবে? লোক দেখলে কি হবে তা তুমি ভালো করে জানো। এসবের ধার ধারে না আদিত্য। আচ্ছা। অতঃপর আদিত্য সেখান থেকে চলে গেল আর সে আনমনে ফোন অন করতেই স্ক্রিনে ভেসে উঠল চেনা এক রাজপুত্রের ছবি। সেই রাজপুত্র আর কেউ নয়, স্বয়ং আদিত্য, যাকে সে বর্তমানে স্যার বলে ডাকে, স্যার হিসেবে সম্মান করে। এখন তার পূর্বের ডাকটা ভাটা পড়েছে। পুরনো সম্পর্কে তিক্ত দূরত্ব বেড়েছে। ফিকে হয়ে গেছে খুনসুটিগুলো। কলেজের কেউই জানে না তারা পূর্ব পরিচত, কোনো একটা সময় তাদের মধ্যে মিষ্টিমধুর এক সম্পর্ক বিদ্যমান ছিল। যদিও এখন নেই তাই ভেবেও লাভ নেই। এসব পুরনো কথা ভেবে সে পুনরায় সেই ছবিটি দেখে মুচকি হাসল। আদিত্যদের বাসার ছাদে ছবিটি তোলা আর ছবিটি তুলেছিল সে নিজেই। আর এই লোকটা বরাবরই গোছালো তবে ভীষণ একগুঁয়ে স্বভাবের। যখন যা বলবে তাই করেই ছাড়বে। এই যেমন বর্তমানে সে নিজের অফিস ছেড়ে হঠাৎ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষকতা করার। অথচ সে একজন সফল বিজনেসম্যান। নিজের বিজনেসটা দাঁড় করিয়েছে অনেক পরিশ্রম করে। তাছাড়া সে যতটুকু জানে এই নিয়ে আদিত্যের বাসায় অশান্তিও হয়েছে, এখনও হচ্ছে। আদিত্যের বাবা দুটো অফিস সামলাতে না পেরে হিমশিম খাচ্ছেন। রাগে দুঃখে উনি আদিত্যের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন। আদিত্যের ছোট ভাই আমান পড়াশোনায় ব্যস্ত। সে অফিসের আশেপাশেও ঘেঁষে না। কিছু করার কথা বললে সে বলে, আমি ছোট মানুষ, এসব বুঝি না। আদিত্যের মা সীমা বেগম, উনি থাকেন মর্জি মতো। যখন যা ইচ্ছে তাই করেন উনি। 2 সপ্তাহে যাবৎ ঘটকালি শুরু করেছেন। এক প্রকার জেদ দেখিয়ে ঘটকালিতে নেমেছেন তিনি। আর সেই ঘটকালি করছে নিজের বড় ছেলের জন্য। রূপবতী মেয়েরা সহ তাদের মায়েদের নাম ও ফোন নাম্বার লিস্ট করেছেন। ছেলে বাড়ি ফিরলেই উনি বিয়ের কাজ সেরে ফেলবে। অথচ আদিত্য নিজের সিদ্ধান্তে অটল। সে বাড়ি যাবে না, কলেজও ছাড়বে না। আর মেধা আদিত্যের ব্যাপারে এত কিছু জেনেছে কারণ তারা না প্রতিবেশী। পুরনো কথা ভেবে মেধা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে আদিত্যের ফোন থেকে ওর বাসায় কল দিল। রোজকার মতো ফোন ধরেই তার মা ফ্যাচ ফ্যাচ করে কেঁদে কথা বলছেন। বাবা নাকি কেবল অফিসে গেছে। আর একটু আগে কল দিলে বাবার সঙ্গে কথা বলতে পারত। বাবা নাকি এতক্ষণ তার কলের অপেক্ষায় করছিল। এ কথা শুনে মেধার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। না জানি বাবা কত কষ্ট পেল। ফোনে চার্জ দিয়ে বাবার সঙ্গে একটু পরেই কথা বলে নিবে। তারপর সে আর কিছুক্ষণ কথা বলে কল কেটে চুপ করে বসে রইল। সামনে বড় একটা পুকুর রয়েছে। সেখানে আছরাঙা পাখি অনেকক্ষণ ধরেই ঘুরঘুর করছে। সে সেদিকে থেকে দৃষ্টি সরিয়ে নজর রাখল আদিত্যের ছবির দিকে। সে কি জানে কলেজে তাকে নিয়ে কত কানাঘুষা হয়। তার ড্যাশিং লুক আর পার্সোনালিটি দেখে কুপোকাত হয় কত মেয়ে। এমনকি সে মেয়েদেরকে ক্লাস করাবে না একথা ঘোষণা হওয়ার পর কত মেয়ে নিরাশ হয়েছে সেটা জানে। হয়তো জানে। প্রথম দিন তাকে কলেজে দেখে ভীষণ অবাক হয়েছিল। ভদ্রতাসূচক সালাম না দিয়ে হতবাক হয়ে তাকিয়েছিল। এই সুযোগে আদিত্য তাকে অপমান করতে ছাড়েনি। কলেজের স্যার হিসেবে আদিত্যের এন্ট্রি ছিল খুব সাদামাটা ভাবে, যেমনটা একজন শিক্ষকের হয় তেমনই। কিন্তু দ্বিতীয় দিন সে বুঝিয়েছিল সে সাদামাটা ভাবে চললেও সে মোটেও সুবিধার নয়। আর এটা বুঝিয়েছিল কলেজের প্রবেশ গেটে বসে মেয়েদের বিরক্ত করা বখাটেগুলোকে দিয়ে। যদিও সে প্রথমে সুন্দর করে বলেছিল এখানে যাতে না বসে।
কিন্তু ওর কথা গুরুত্ব না দিয়ে বখাটেগুলো পাওয়ার দেখাতে থাকে। মেরে গুম করে দিব, হ্যান ত্যান বলে ভাষণ দিকে থাকে। এদিকে তারও ক্লাসের সময় হয়ে যাচ্ছে, তাই বেশি পটরটর করা ছেলেটাকে 2 থাপ্পড় দিয়ে বলে, এবার কি করবি করে দেখা। তারপর ছেলেগুলো রেগে রাজনৈতিক এক নেতাকে ডাকে আদিত্যকে মারার জন্য। পরে নেতা এসে দেখে আদিত্যের বড় মামির ভাই সে। অতঃপর সেই নেতায় বখাটেগুলোকে ইচ্ছেমতো শাসিয়ে গেটে বসতে নিষেধ করে দিয়েছে। পরে এই নিয়ে কানাঘুষা হলেও ব্যাপারটা এমনিতেই চেপে গেছে। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। তারপর আদিত্য জানায় সে আর মেয়েদের ক্লাসই করাবে না। কিছু কিছু মেয়ে ভীষণ জ্বালাতন করে তাকে। প্রমাণসহ দেখানোর কারণে কলেজ কর্তৃপক্ষ বিবেচনা করে শুধু ছেলেদের ক্লাস শিক্ষক করেছে তাকে। এই তো এভাবে দিন চলতে চলতে আদিত্যের আসা 2 মাস পেরিয়েছে। কলেজে পেরিয়ে 5 মিনিট হাঁটলেই আদিত্যের বাসা। এখানে আদিত্য আর সাব্বির ভাড়া থাকে। কলেজের যাতায়াতের সুবিধার জন্য বাসাটা নেওয়া। কলেজের স্যার হলেও তাদের কথা হয় না বললেই চলে। ওর খোঁজ না পেয়ে আম্মু এক প্রকার বাধ্য হয়ে আদিত্যকে কল করেছে বিধায় কথা হয়েছে। নতুবা আদিত্যও কথা বলার আগ্রহ দেখায় না, আর ওরও প্রয়োজন পড়ে না। কি দরকার যেচে অপমানিত হওয়ার। সে এখন দূরের মানুষ, দূরে দূরেই থাকুক। এভাবেই তার দিন পেরিয়ে যাবে, সময় ফুরিয়ে আসবে। আফসোসের ঘরে তালাবদ্ধ করেছে অনেক আগেই। যেদিন থেকে মানুষ চিনতে শিখেছে, সত্য মিথ্যর পার্থক্য বুঝেছে। আর এসব বুঝেছে বলেই ঢাকা এসে একা থাকছে। জেদ এতদূরে টেনে এনেছে, মনোবলও বাড়িয়েছে শতগুণে। নয়তো সেই আদুরিনী মেধা ঘরকুনো হয়ে ঘরেই পড়ে থাকত। চট্টগ্রামের মেয়ে হলেও সে বর্তমানে থাকছে ঢাকায়। কলেজের পাশেই নবীনা নামের একটা হলে থাকছে 6 মাস যাবৎ। খাওয়ার সমস্যা হলেও মানিয়েছে নিজেকে। প্রথম কষ্ট হলেও সব সয় নিয়েছে, হিসেব করে চলতেও শিখেছে। পরিস্থিতি আর আত্মসম্মান আজ তাকে বড় বানিয়ে দিয়েছে। নিজেকে তুচ্ছ ভাবাও ছেড়ে দিয়েছে অনেক আগেই। বাবার একমাত্র মেয়ে হওয়াতে বাবা কখনো এতদূর রাখতে রাজি নন। উনি চান মেয়ে চট্টগ্রামে থাকুক, নিজের বাসায় নিরাপদে থাকুক। সেখানকার কলেজে পড়াশোনা করুন, নিজের ক্যারিয়ার গড়ুক, ভালো থাকুক। কিন্তু মেধার জেদ সে ঢাকাতে থাকবে, আর এখানে থেকেই পড়াশোনা করবে। বাসায় তার দমবন্ধ লাগে, কষ্টে দুমড়ে মুচড়ে যায় প্রতিনিয়ত সে। বুকটা জলে অসহ্য এক যন্ত্রণায়। এসব কথা তো আর কাউকে বলতে পারে না সে। তাই পড়াশোনার অজুহাতেই দূরে পড়ে থাকে। আর এসব কথা কেউ না জানলেও একটা মানুষ সব জানে। আর জানে বলেই তাকে দেখে তাচ্ছিল্যের হাসি হাসে ইঙ্গিতে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেয় তার দিকে। মেধা যখন বসে বসে নিজের ভাবনায় বিভোর ছিল, তখন নাতাশা দৌড়ে এলো। বড় করে হা করে পরপর নিঃশ্বাস নিয়ে বলল, আদিত্য স্যার নাকি পার্সোনালভাবে নিজের জন্য একটা রুম বুক করেছিল। গতরাতে সেই রুমে একা রাত্রি যাপনও করেছেন। কে নাকি দেখেছে স্যার তার রুমে একটা মেয়েকে ঢুকিয়েছে। এই নিয়ে এখন ঝামেলা হচ্ছে। উঠো, চল, দেখ কি অবস্থা সেখানে। কয়লা ধুইলেও ময়লা যায় না, কথাটা কিন্তু একদম সত্যি, তাই না রে? কি সব আবল তাবল বকছিস তুই? এখন উঠো, চল আমার সাথে। না, যাব না আমি, ভালো লাগছে না আমার। আশ্চর্য, যেখানে সবাই দাঁড়িয়ে মজা নিচ্ছে সেখানে তুই যাবি না বলছিস? চল না বা। এ কথা শুনে মেধা কিছুক্ষণ থেমে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, যাব না কারণ এই ঘটনা আমি জানি। গতরাতে মেয়েটিকে আমিও উনার রুমে ঢুকতে দেখছি। যাব না কারণ এই ঘটনা আমি জানি। গতরাতে মেয়েটিকে আমিও উনার রুমে ঢুকতে দেখছি। এ কথা শুনে নাতাশা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার বিশ্বাস হচ্ছে না আদিত্য স্যার এই রকম। দেখে তো মনে হয় কত ভালো মানুষ, অথচ তলে তলে এসব করে বেড়ান। ছি, ভাবতেই ঘৃণা লাগছে উনি একজন শিক্ষক। তারপরেও কেন জানি মন সায় দিচ্ছে না নাতাশাকে মন খারাপ করতে দেখে। মেধা ঘাসের উপর আরাম করে বসে বলল, তোকে একটা সিক্রেট বলি? হুম।
আদিত্য স্যার আমার পূর্ব পরিচিত। একটা সময় স্যারদের বাসায় আমরা ভাড়া থাকতাম। সিরিয়াসলি? হুম। যেহেতু চিনিস তাহলে জানার কথা উনি আসলে কেমন। তোর কি মনে হয় উনি আসলেই এমন জঘন্য কাজ করতে পারে? মানুষ যেমন মরণশীল তেমনই স্বভাব পরিবর্তনশীল। কিছু কিছু মানুষের স্বভাব কয়লার মতো শতবার ধুলেও লাভ হয় না। তারা অন্যকে কাঁদিয়ে সুখ পায়, যেন অন্যের কাঁদানোর মাঝেই তার সুখ লুকায়িত। স্বার্থপররা এসব করে, তবুও দেখ বেলা শেষে তারাই ভালো থাকে। ছাতার মাথা এসব কি বলছিস? তোর কথার আগামাথা কিছুই বুঝছি না আমি। এই দাঁড়া দাঁড়া, তুই কি আদিত্য স্যারকে ভালো টালো বাসতি নাকি? তোর কথাগুলোতে এমন অভিমানে ঠাসা কেন? কিরে বল আমার। আশ্চর্য, উনাকে ভালোবাসতে যাব কেন? পৃথিবীতে কি ছেলের অভাব? ভাড়াটিয়া হিসেবে দূর থেকে যতটুকু চেনার ততটুকুই চিনি। এ কথা শুনে নাতাশা আর কথা বাড়াল না। চট করে দাঁড়িয়ে মেধার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকল। ওদিকে শিক্ষকগণ, আদিত্যকে স্টুডেন্টেরাও ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের চোখে জানার কৌতূহল। মাঝে মাঝে কেউ কেউ প্রশ্ন ছুড়ে দিচ্ছে আদিত্যের দিকে। আদিত্য সবার প্রশ্ন শুনে এখনো একটাও জবাব দেয়নি। সবার প্রশ্ন করা শেষ হলে সে আরাম করে বসল। তারপর অদূরে দাঁড়িয়ে থাকা শাওনকে ডেকে সামনে আসতে বলল। শাওন এসে দাঁড়ালে আদিত্য তাকে জিজ্ঞাসা করল, তুমি দেখেছ আমার রুমে একটা মেয়েকে ঢুকতে? হুম। মেয়েটা কি ব্ল্যাক শাড়ি পরা ছিল? সম্ভবত, ঠিক মনে পড়ছে না আমার। ওহ আচ্ছা, তাহলে শোনো আমি বলছি, আমার রুমে একটা নয় বরং 3টে মেয়ে এসেছিল। আর তারা সবাই জিন্স আর শার্ট পরেছিল। শুধু তারাই না, 2জন সাভেন্টও এসেছিল। এ কথা শুনে মেহবার স্যার পথ খুঁজে পেয়ে প্রশ্ন ছুড়ে দিলেন, আপনি এসেছেন পিকনিকে মেয়ে নিয়ে ফুর্তি করতে নয়? কেন মাঝরাতে 3টে মেয়ে আপনার রুমে আসবে? এখানে কি আপনিই শুধু সুপুরুষ আর আমরা কাপুরুষ? আমাদের কাছে না এসে আপনার কাছে কেন গেল, তাও মাঝরাতে? একজন কথা বললে তার কথা শেষ না করা অবধি ওয়েট করাও একটা ভদ্রতা। যাই হোক, আমি কিন্তু আমার পুরো কথা শেষ করিনি। আর আমি সুপুরুষ কি না এর গল্প না হয় আপনাকে আলাদাভাবে শোনাব। তখন যাচাই করে দেখবেন আমি আসলে কি। এই কথা বলে আদিত্য উঠে দাঁড়িয়ে শাওনের শার্টের কলার ঠিক করে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের শব্দে নীরবতায় ছেড়ে গেল চারিপাশ। শাওন বাম গালে হাত দিয়ে হতবাক হয়ে তাকিয়ে আছে। তার হতভম্ব ভাব বাড়িয়ে দিয়ে আদিত্য পুনরায় আরেকটা থাপ্পড় বসিয়ে দিল ডান গালে। সাব্বির এসে আদিত্যকে ধরায় তৃতীয় থাপ্পড় খাওয়া থেকে বেঁচে গেল শাওন। তারপর আদিত্য 2জন সাভেন্টকে ডেকে সর্বসম্মুখে জানালো আসল ঘটনা। গতরাতে সত্যি সত্যিই তার রুমে 3টে মেয়ে প্রবেশ করেছিল। তবে সে রুম বুক করার আগে মেয়ে 3টি ওই রুমে ছিল। হঠাৎ করে জরুরি তলবে তারা রুমে ছেড়ে চলে যায়। আর আদিত্য এসে প্রবেশ করে রুমটাতে। তখন তাড়াহুড়োয় একজনের হাতের ডায়মন্ডের রিং ড্রয়ারে রেখে চলে গিয়েছিল। পরে খেয়াল করে হাতের রিং নেই। তখনই বাসায় থেকে ছুটে আসতে আসতে রাত হয়েছে। মেয়েটারও মনে পড়ছিল না ঠিক কোথায় রেখেছিল রিংটা। রুমের দরজা খোলা বিধায় অনেকেই যাওয়ার সময় তাকাচ্ছিল এদিকে। পরে আরেকটা মেয়ে বিরক্ত হয়ে রুমের দরজা আটকে দিয়েছিল। আর দরজা আটকানো দেখেছে মেধা আর শাওন। অথচ সেই মুহূর্তে আদিত্যের রুমে 2জন সাভেন্ট সহ ওই 3টে মেয়ে ছিল। মেয়েগুলো রিং পাচ্ছিল না, তাই সময় নিয়ে খুঁজে তারপর ড্রয়ারে পায়। এবং এতক্ষণ রুমে এলাও করার জন্য আদিত্যকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। সাভেন্টের মুখে একথা শুনে সকলে এবার মূল কাহিনী বুঝতে পারে। অদূরে বাসের বাকি ছেলেগুলো দাঁড়িয়ে আছে মুখ কাচুমাচু করে। তখন আদিত্য তাদের উদ্দেশ্যে বলল, তোমরা আমার স্টুডেন্ট। অন্যায় করলে শাসন করার অধিকার আমার আছে। বাসের ওই ঘটনায় কারণে তোমরা আমাকে ফাঁসাতে চেয়েছিলে, কারণ তোমাদের শাসন করেছিলাম। এজন্য একটা মেয়েকে সেন্সলেস করে আমার রুমে রেখে আসতেও চেয়েছিলে, যাতে সকলের সামনে আমাকে অপদস্থ করতে পারো। আদিত্যর এই কথা শুনে শাওনসহ তার বন্ধুদের মুখ শুকিয়ে গেল। এ কথা আদিত্যের জানার কথা না তাহলে?
শাওন ওর বন্ধুদের দিকে তাকালে বন্ধুরা না করল, অর্থাৎ তারা কিছুই বলেনি, এ ব্যাপারে কিছু জানেও না। ওদের ভয়ার্ত মুখ দেখে তখন আদিত্যই হেসে জানাল, তোমরা যেখানে বসে পরিকল্পনা করছিলে তার বিপরীত পাশে আমি বসেছিল। গাছ আর পিলারের কারণে হয়তো দেখতে পাওনি, তবে এটা জঘন্য একটা কাজ করেছ। এর শাস্তি অবশ্যই পাবে, আর সেটা দিবে কলেজ কর্তৃপক্ষ। এখানে আর কোনো সমস্যা চাচ্ছি না আমি, আছি তো আর একদিন। এ কথা বলে প্রিন্সিপালের দিকে একবার তাকিয়ে স্থান ত্যাগ করল আদিত্য। প্রিন্সিপাল হচ্ছে আদিত্যের বড় মামা। উনি জানেন ভাগ্নের রাগ সম্পর্কে, তাই ছেলেগুলোকে জানালেন ফিরে গিয়ে তাদের উপযুক্ত শাস্তির ব্যবহার করা হবে। সঠিক প্রমাণের ভিত্তিতে আদিত্য নিরপরাধ সাব্যস্ত হল। উপস্থিত স্টুডেন্টরা আসল কাহিনী বুঝে শাওনকে ধিক্কার দিতে দিতে চলে গেল। তারপর স্যারদের তত্ত্বাবধানে বান্দরবনের কিছু পর্যটক এলাকা বেড়ানো হল, দেখা হল, জানা হল এবং খাওয়া হল। আনন্দ উল্লাসে কেটে গেল আরও 2 দিন। তারপর তারা ঢাকায় ফিরে কর্মব্যস্ত জীবনে পুনরায় ব্যস্ত হয়ে পড়ল। দিন চলতে থাকল রুটিন মাফিক। এর মধ্যে আদিত্য আর মেধার দেখা হলেও কথা হয়নি। চোখাচোখি হলেই দুজনই দ্রুত দৃষ্টি সরিয়ে নিত। বান্দরবনের একটা জায়গা ঘুরতে গিয়ে মেধা মাটিতে আদিত্যের ফোনটা রেখে অদূরে দাঁড়ানো সাব্বিরকে জিজ্ঞাসা করেছিল ফোনটা তার নাকি। তখন সেখানে আদিত্যও উপস্থিত ছিল। সে অবশ্য কিছু বলার আগে সাব্বির মেধা থেকে ফোন নিয়ে তার হাতে ধরিয়ে দেয়। জানায় ওটা আদিত্যর ফোন, অসাবধানতায় পড়ে গেছে হয়তো। সেদিনও আদিত্য মেধাকে কিছু বলেনি, তবে যে কারণে ফোনটা রাখতে দিয়েছে তার উদ্দেশ্য সফল হয়নি। মেয়েটা পূর্বের মতোই জেদি আছে, হাতে ধরে কিছু না বুঝালে বুঝতেও চাই না। এদিকে প্রিন্সিপালের অনুমতি নিয়ে বেশ কয়েকজন স্টুডেন্ট আদিত্যের কাছে প্রাইভেট পড়তে শুরু করেছে। ধীরে ধীরে স্টুডেন্টের সংখ্যা বাড়লেও মেধা কখনোই পড়তে আসবে না একথা তার অজানা নয়। এজন্য সন্ধ্যার দিকে হাঁটার নাম করে সে মেধার হলের দিকে গিয়েছিল। ভাগ্যক্রমে মেধা তখন ওষুধ আনতে বেরিয়েছিল। ভর দুপুরে কলেজ থেকে ফেরার পথে ফুচকা খেয়ে নাতাশার পেট খারাপ হয়েছে। মিনিটে মিনিটে বেচারি পেট ধরে ছুটছে ওয়াশরুমের দিকে। একটুপরে বেরিয়ে এসে আহাজারি করে গালি দিচ্ছে ফুচকাওয়ালাকে। অবস্থা খারাপ দেখে সে এসেছে ওষুধ আর স্যালাইন নিতে, নয়তো অবস্থা গুরুতর হতে বেশিক্ষণ লাগবে না। তবে এভাবে আদিত্যের সামনে পড়ায় একটু ঘাবড়ে যায় সে। তখন আদিত্য বলে, সারাদিন ঘুরেও পেট ভরেনি, সন্ধ্যার পর বাইরে কি? ওষুধ আনতে গিয়েছিলাম। কার? নাতাশার। ওহ, আগামীকাল থেকে পড়তে যাবে আমার কাছে। কেন? আমি বলেছি তাই। আপনি বললেই শুনতে হবে? না শুনলে হলে থাকা হারাম করে দিব। একেবারে আমার বেডরুমে নিয়ে গিয়ে তুলব। আশা করছি আমাকে পুনরায় পুরনো কাসুন্দি ঘেটে কিছু বলতে হবে না। সমস্যা কি আপনার? আপনি সব সময় কেন এমন করেন? কি করেছি আমি? কি কারণে আমার পেছনে পড়ে আছেন? ভালো আছি, সহ্য হচ্ছে না আপনার? সব ছেড়ে ছুড়ে চলেই তো এসেছে তাহলে। আগামীকাল বিকাল 4টায় যেন আমার বাসা দেখি। এখন রুমে যাও। আদিত্য তার কথা শেষ করে ঘুরতে যাবে, তখন মেধা অশ্রু ভেজা চোখে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলল, তুমি কি আজীবন স্বার্থপরই থেকে যাবে আদিত্য? অনেকদিন পরে তুমি ডাকটা শুনে আদিত্য থমকে গেল। পিছু ফিরে নিরুত্তর হয়েছে রইল অশ্রুসিদ্ধ নেত্রে তাকিয়ে থাকা এক অভিমানিনীকে, যার কথার ভাজে ভাজে নীরব অভিমান ঝরে পড়ছে, যার চোখে স্পষ্টভাবে ভেসে উঠেছে এক আকাশ সমান অভিমান। মেধাকে জবাবে আশায় তাকিয়ে থাকতে দেখে আদিত্য চমৎকার হেসে বলল, নিজের জিনিস আদায়ের ব্যাপারে আমি বরাবরই স্বার্থপর ছিলাম, আছি, আর তাই থাকব। তুমি কি আজীবন স্বার্থপরই থেকে যাবে আদিত্য? অনেকদিন পর তুমি ডাক শুনে আদিত্য থমকে গেল। পিছু ফিরে নিরুত্তর হয়েছে রইল অশ্রুসিদ্ধ নেত্রে তাকিয়ে থাকা এক অভিমানিনীকে, যার কথার ভাজে ভাজে নীরব অভিমান ঝরে পড়ছে, যার চোখে স্পষ্টভাবে ভেসে উঠেছে এক আকাশ সমান অভিযোগ।
যার ঠোঁটের কোণে তাচ্ছিল্যপূর্ণ হাসি। সেই অভিমানিনীকে জবাবের আশায় তাকিয়ে থাকতে দেখে আদিত্য চমৎকার হেসে বলল, নিজের জিনিস আদায়ের ব্যাপারে আমি বরাবরই স্বার্থপর ছিলাম, আছি, আর তাই থাকব। আমি আদৌ তোমার ছিলাম? ছিলে না। তোমার মনকে জিজ্ঞাসা করো। মন যতটুকু জানার ততটুকুই জানে, তাই প্রয়োজন নেই। তবে শুধু শুধু আমার সুখ নিয়ে টানাটানি করছো কেন? আমি ভালো আছি দেখে সহ্য হচ্ছে না? নাকি আমি না মরা অবধি শান্তি দিবে না? অধিকার ছেড়ে স্বেচ্ছায় সরে গেছি, এবার অন্তত স্বস্তির শ্বাস নিতে দাও। প্রাণ খুলে বাঁচো। তুমি খুব স্বার্থপর একটা মেয়ে, তা কি জানো? জানো না তাই না? তবে এখন জেনে নাও, তুমি খুব খুব স্বার্থপর। যে সর্বদা নিজের কথা ছাড়া অন্যের কথা ভাবতেও পারে না। এ কথা শুনে মেধার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। নেত্র জোড়া ছলছল করে উঠল অশ্রুজলে। তা দেখে আদিত্য ভ্রু কুঁচকে কিছু বলতে গেলে মেধা উল্টো পথঘরে হাঁটা আরম্ভ করল। আদিত্যও ডাকল না, সেও চলে গেল বাসার পথ ধরে। রাগে তার শরীর জ্বলছে। মেয়েটাকে দুথাপ্পড় দিতে পারলে রাগটা বোধহয় কমত। দিন দিন বড্ড জেদি হয়ে যাচ্ছে। না তাকে কিছু বলতে দিচ্ছে আর না নিজেদের দূরত্ব কমাচ্ছে। এভাবে চলতে থাকলে কিভাবে হবে? শুধু তার অহেতুক রাগ আর জেদের কারণেই কতগুলো মানুষ শুধু শুধু কষ্ট পাচ্ছে। এসব ছেলেমানুষির মানে হয়? ওদিকে মেধা সিঁড়ি বেয়ে তরতর করে উপরে উঠছে। তার চোখের পানি ঝরছে অঝোর ধারায়। তখন তার ফোনে মেসেজ টোন বেজে উঠল। পরপর 4টা মেসেজ আসায় কৌতূহলবশত মেসেজ ওপেন করে দেখল আননোন নাম্বার। তবে মেসেজে লেখা, সময় শেষ। পরের মেসেজটা দেখার আগে তার বান্ধবী নাতাশাকে দৌড়ে নিচে নামতে দেখা গেল। নাতাশা ওকে দেখে কাঁদতে কাঁদতে জানালো মেধাকে এক্ষুনি হলো ছাড়তে হবে। হলো কর্তৃপক্ষের আদেশ এসেছে। হঠাৎ এমন আদেশ আসায় নাতাশা অবাক হলেও মেধা স্থির, স্বাভাবিক। মুখের আর শব্দটুকুও নেই। ঠোঁটে তাচ্ছিল্যের হাসি বিদ্যমান। তাদের কথা শেষ হতে না হতেই একজন সিনিয়র সহকারী এসে মেধাকে সব গুছিয়ে নিতে বলল। মেধা দীর্ঘশ্বাস ফেলে রুমে গিয়ে ব্যাগ প্যাক গুছিয়ে নিয়ে বেরিয়ে এলো। ভর সন্ধ্যাবেলায় তাকে বের হতে দেখে নাতাশা পিছু পিছু আসতে গেলে বারণ করে দিল। তারপর রিকশা নিয়ে চলে গেল বাস স্ট্যান্ডে। সেখানে পৌঁছে টিকিট কেটে উঠে বসল নির্ধারিত বাসে। খানিকক্ষণ পরে বাঁ হাতে হেঁচকা টান লাগায় চমকে উঠল, পাশ ফিরে তাকাল। পাশেই আদিত্য দাঁড়িয়ে আছে রাগান্বিত চেহারায়, যেন তাকে গিলে খাবে। তখন আদিত্যের ফোনে কল আসায় সে রিসিভ করে বলল, পেয়েছি, সঠিক সময়ের জানানোর জন্য থ্যাঙ্কস। তারপর কথা শেষ করে মেধাকে কিছু বলার সুযোগ না দিয়ে বাস থেকে হিরোহির করে টেনে বের করল। মেধা হাত ছুটাতে গেলে আদিত্য হাতের বাঁধন আরও শক্ত করে ধরল। এভাবে পাবলিক প্লেসে মেয়েটাকে টানহেচড়া করতে দেখে 3জন ভদ্রলোক বাধা দিতে গেলে আদিত্য বলল, সামান্য ব্যাপারে বউ রাগ করে চলে যাচ্ছে। বর হিসেবে তাকে আটকানো আমার গুরু দায়িত্ব। আপনারা কেউ ভুল বুঝে অহেতুক সময় নষ্ট করবেন না, প্লিজ। আদিত্যের কথা শুনে লোকগুলো সরল না, বরং তাদেরকে ঘিরে ধরল। একটা ছেলে বাহাদুরি করে আদিত্যের শার্টের কলার ধরার আগেই মেধা তার হাত ধরে ফেলল। ছেলেটা ভ্রু কুচকালেও কিছু বলতে পারল না, কারণ মেধা হাত ধরে যা বোঝানোর বুঝিয়ে দিয়েছে। তারপর আদিত্য মেধাকে নিয়ে অন্য বাসে উঠে বসল, কারণ সেও যাচ্ছে চট্টগ্রাম। গল্প যেখানে শুরু সেখানেই সমাপ্তি টানা উত্তম। মেধা মাথা নিচু তার হাতের দিকে তাকিয়ে আছে। আদিত্য এখনো ওর হাত ধরে সিটে হেলান দিয়ে মুখের দিকে তাকিয়ে আছে। হয়তো কিছু বলতে চাচ্ছে, বোঝাতে চাচ্ছে। মেধা আদিত্যের সঙ্গে কথা বলা তো দূর তাকালো না, সে স্মৃতিচারণে ডুবে গেল। ফিরে গেল 4 মাসে আগের সোনালি দিনগুলোর পাতায়। আদিত্যের বর্তমান বাসা 4 তলা বিশিষ্ট। আদিত্যরা পুরো পরিবার থাকে 3 তলায়, বাদবাকি সব ভাড়া। তাদের বাসা থেকে এক বাসা পরেই মেধাদের নতুন বাসার কাজ চলছে। সেটার কাজ তখন চলমান।
এজন্য মেধারা আদিত্যদের 2 তলার ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল। সেখানেই বাবা মায়ের সঙ্গে দিনকাল ভালোই কাটত। একদিন সিঁড়ি বেয়ে ওঠার সময় অসতর্কতার ফলে ধাক্কা লেগেছিল আদিত্যের আম্মুর সঙ্গে। আদিত্যের আম্মু চোখ মুখ কুঁচকে বিরক্ত হলেও কিছু বলতে পেরেছিলেন না, কারণ তার সঙ্গে তার বাবা ছিল। ভদ্রতার খাতিরে সে সরিও বলেছিল, কিন্তু কেন জানি সেদিনের পর থেকে উনার সঙ্গে দেখা হলেই মুখটা থমথম করে ফেলতেন। সালাম দিলে বিরক্তির সঙ্গে জবাব দিতেন। কখনো কখনো না শোনার ভান ধরে সালামের উত্তরও নিতেন না। তারপর থেকে সেও ওই মহিলাকে এড়িয়ে যেত। হঠাৎই একদিন 3 তলা থেকে উচ্চ শব্দে পুরুষালী কণ্ঠের সঙ্গে কাঁচ ভাঙার শব্দ ভেসে আসে। বাসাওয়ালার ফ্ল্যাট, এজন্য কেউ সাহস করে যায় না। সিঁড়ি অবধি গিয়ে ফিরে আসে, কারণ অভদ্র মহিলার নাকি 2টো ছেলে আছে। বড়টা নাকি আরও বেশি অভদ্র, বেয়াদব। এমন তেমন হলে অপমান করতেও ছাড়ে না। এসব শুনে মেধারা কিছু না বললেও পরের দিন সকালে ওই দাপুটে মহিলা মেধাদের বাসায় তেড়ে আসে। চিৎকার চেঁচামেচি করে জানিয়ে যায় একের পর অভিযোগ। উনার প্রথম অভিযোগ, মেধা উনার ছেলে আদিত্যকে চিঠি দেয়। দ্বিতীয় অভিযোগ, মেসেঞ্জারে মেসেজ দিতেই থাকে, কলের পর করে সময়ে অসময়ে। কখনো কখনো রাস্তায় নাকি একে ওকে ধরে বলে আদিত্য নাকি তার বয়ফ্রেন্ড। এছাড়াও একদিন আদিত্যের বন্ধুর রেস্টুরেন্টে আদিত্যের নামে টাকা বাকি রেখে পালিয়ে এসেছে। এসব শুনে মেধা মাথায় হাত দিয়ে বসে আছে। উনার প্রতিটা কথা তার মাথায় উপর দিয়ে যাচ্ছে। পুরো বিল্ডিংয়ের মানুষ তখন তাদের ফ্ল্যাটের সামনে উপস্থিত হয়েছে। আম্মুর চেঁচামেচি শুনে আদিত্য সিঁড়ি বেয়ে নেমে এসেছে। সে দাঁড়িয়ে থেকে আগে শুনল তার আম্মুর চিৎকারের কারণ। যখন দেখল যা ঘটছে ভুল হচ্ছে, তখন তড়িঘড়ি এগিয়ে এসে তার আম্মুকে থামাল। তারপর জানালো সে যার কথা বলেছে সে এই মেধা নয়। তার ছোট ভাই আমানের বন্ধুর বোনের নামও মেধা। সেই মেধা তাকে বিরক্ত করে। আদিত্যের কথা শুনে আদিত্যের মায়ের মুখটা চুপসে গেল। তবে ভদ্রমহিলা সরি তো বললই না, গটগট করে হেঁটে চলে গেল। আদিত্য মেধার বাবা মাকে সরি বলে কিছু মনে না করার অনুরোধ করল। তারপর থেকে মেধা ওই মহিলার পুরো পরিবারকে এড়িয়ে চলত। তবে মাঝে মাঝে আদিত্যের সঙ্গে দেখা হতো, চোখাচোখি হতো। একদিন ঝড় বৃষ্টির দিনে রিকশা পাচ্ছিল দেখে দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। ভিজে জবজবে হয়ে বেহাল অবস্থা তার। তখন বাইক থামিয়ে আদিত্য তড়িঘড়ি আশ্রয় নিয়েছিল সেই দোকানে। চেনা জানা হয়েও অচেনার মতো পাশের মানুষটাকে এড়িয়ে যাচ্ছিল নিখুঁতভাবে। তখন আদিত্যই বলল, কোন কলেজে পড়ো? মেধা জবাব না দিয়ে বৃষ্টির মধ্যেই হাঁটতে শুরু করে। অভদ্র মহিলাটা এমনিতে সেদিন যা ইচ্ছে বলে গেছে। কোনোভাবে যদি জানতে পারে রাস্তায় উনার ছেলের সঙ্গে কথা বলেছে তবে আর রক্ষা নেই। কিন্তু তাকে অবাক করে দিয়ে আদিত্য তার পিছু পিছু হাঁটতে লাগল। মাথার ভেজা চুলগুলো ঝাড়া দিয়ে বলল, ভালো লেগেছে তোমায়? ঘরণী হবে আমার? কি আশ্চর্য, চেঁচাচ্ছ কেন? পৃথিবীতে যদি একটা ছেলে অবিবাহিত থাকে বিয়ে করার জন্য, তবুও আপনাকে বিয়ে করব না আমি। আর আপনার দাপুটে আম্মুর জন্য আপনার বউ টিকবে না, দেখে নিয়েন। বাড়তি কথা না বলে আমার কথার জবাব দাও। মাথা মোটা নাকি বাংলা বুঝেন না? আপনার সঙ্গে প্রেম কিংবা বিয়ে কোনোটাই করব না। সোজাসাপটা বলেছি, এবার বুঝলেন নাকি পুনরায় রিপিট করব? প্রেম কিংবা বিয়ে কোনোটাই করবে না বললেও নিয়তিতে ছিল অন্য কিছু। ওই বদমেজাজি ছেলেটার প্রেমে পড়েছিল সে। ভালোবেসেছিল মনের অন্তঃস্থল থেকে। স্বপ্নে বুনেছিল নানান জল্পনা কল্পনার তুলি টেনে। এড়িয়ে এড়িয়ে চলতে চলতে মন হারিয়ে ফেলেছিল ওই গোমরামুখ প্রতি। তখন একবারও ভয় হয়নি উনার আম্মুর। উনি যখন জানবে তখন কি হবে? কিভাবে নিবে ব্যাপারখানা? পরোয়া করেনি বাবা মায়ের সম্মানের। চুপি চুপি দেখা করা, ঘুরতে যাওয়া, রাতে ছাদে দেখা করা, রাত জেগে ফোনে গল্প করা ইত্যাদি। এইসব মিলিয়ে ভালোই চলছিল দিনকাল।
কিন্তু একদিন মাঝরাতে মেধা আবদার করে সেই মুহূর্তেই সে দেখা করবে। আদিত্য প্রথমে নাকচ করলেও পরে রাজি হয়ে ছাদে যায়। ততক্ষণে মেধা ছাদে পৌঁছে যায়। সেই মুহূর্তে চারতলার এক ভদ্রলোক ডিউটিতে যাওয়ার জন্য পায়ে বুট পরছিলেন। পেশায় উনি পুলিশ সদস্য। উনাদের ফ্ল্যাটের দরজা সিঁড়ির কাছাকাছিই সিঁড়ি, এজন্য কে যাচ্ছে না যাচ্ছে সব দেখা যায়। এতরাতে প্রথমে মেধা তারপর আদিত্যকে এদিক ওদিকে ঘাড় ঘুরিয়ে যেতে দেখে উনি আড়ালে চলে যান। তারপর উনার স্ত্রীকে ডেকে একথা জানান। সত্য মিথ্যা যাচাই করতে স্ত্রীকে সঙ্গে করে ছাদে উকি মেরে আসেন দুবার। উনাদের সন্দেহ ঠিক হওয়াতে দুজনে শলা-পরামর্শ করে আদিত্য এবং মেধার পরিবারকে ডেকে জাগিয়ে তোলে। একে একে জানান পুরো ঘটনা। অতঃপর দুই পরিবারের সদস্য ছাদে গিয়ে দেখে ওরা দুজন বসে আছে ছাদের ধার ঘেঁষে। হঠাৎ উনাদের আগমনে মেধা ভয় পেয়ে খামচে ধরে আদিত্যের বাহাত। হৈহট্টগোল শুরু পুরো বিল্ডিং জুড়ে। এক একজন এক এক রকম অভিমত ছুড়তে থাকে তাদের মতে। উনাদের অভিমত শুনে মেধা মুখ লুকিয়ে কাঁদতে থাকে। তখন আদিত্যের মা মেধাকে হেঁচকা টানে সামনে এনে সজোরে এক থাপ্পড় বসিয়ে দেন। আদিত্য মেধাকে নিজের কাছে টানতে গেলে বাদ সাজে মেধার মা। এভাবে তর্ক বিতর্ক চলতে থাকে অনেক সময়। একটা সময়ে একজন বলেন, এরা যখন রাত বিরেতে এভাবে দেখা করে, না জানি তাদের সম্পর্কটা কত গভীর। তাছাড়া জানাজানি হয়ে গেছে যখন তখন এদের বিয়ে দেওয়া শ্রেয়, নয়তো এরা কখন কি ঘটিয়ে ফেলে। এ কথা শুনে তাদের পরিবার দ্বিমত পোষণ করলেও কাজ হয় না। এক পর্যায়ে আদিত্য মা বিশ্রী ভাষায় গালাগালি দিতে থাকে মেধাকে। আদিত্য কোনোভাবে তার মাকে থামাতে পারছিল না। তাকে কিছু বলতে দেওয়াও হচ্ছিল না। রাত তখন ৩টা। মাঝরাতে চিৎকার চেঁচামেচি না করে সকালে বিচার হবে ঠিক করে সকলে প্রস্থান করেন। তবে আদিত্যের মা আদিত্যের দিকে তাকিয়ে বলে যান, তোমার রুচি এত নিম্নমানের কল্পনাও করেনি। যোগ্যতা বলেও কিছু আছে। এ কথা শুনে মেধা মাথা নিচু করে কাঁদতে থাকে। মেধার মা বাবা অপমানে নীরবে অশ্রু ঝরিয়ে স্থান ত্যাগ করে। পরদিন সকালে আদিত্যের চোট পাটে বিচার বসানোর সাহসও করে না কেউ। তবে মেধারা তার পরদিনই বাসা ছেড়ে চলে যায়। এ কথা আদিত্য খুনাক্ষরেও টের পায় না। সেদিনের পর সে মেধার সঙ্গে যোগাযোগ করতেও পারে না। এভাবে কিছুদিন পর জানতে পারে মেধা ঢাকায় চলে গেছে, আর তার বাবা মা চট্টগ্রামেই অবস্থানরত। ঢাকায় নতুন করে কলেজে ভর্তি হয়ে পড়াশোনা মন দেয় সে। তবে আদিত্যের সব খবরই তার কানে আসে, এবং হঠাৎ একদিন আদিত্যের আগমন ঘটে তার কলেজে। যদিও পরে জেনেছে আদিত্যের আপন মামা এই কলেজের অধ্যাপক। সেই সঙ্গে আদিত্য নাকি জরুরি ভিত্তিতে মাত্র ৩ মাসের জন্য শিক্ষকতা করবে। এছাড়া সে একজন সফল ব্যবসায়ী। নিজের প্রচেষ্টায় বন্ধুদের সঙ্গে শেয়ারে একটা ব্যবসা শুরু করেছিল। প্রথম ধাপে লস প্রজেক্ট হলেও বাবার সাহায্য পেয়ে ধীরে ধীরে পৌঁছে গেছে অনেক দূর। পড়াশোনা শেষ করে পরিশ্রমের মাধ্যমে নিজস্ব অফিস তৈরি করেছে। ধীরে ধীরে তার বয়সের কোঠা এখন ২৮-এর ঘরে। আর এই ২৭টা বসন্ত পার করে মেধা তার মন গহীনে প্রণয়ের কলি ফুটিয়েছে প্রেম নামক জীবাণুতে। হৃদয় আক্রান্ত করেছে। আজ হোক অথবা কাল জানাজানি তো হতেই। ভালোবেসেছে, অন্যায় তো করেনি। তবে মুখ্য কথা, মনে এত ভয় থাকলে ভালোবাসতে কে বলেছে? মেধা আদিত্যের সঙ্গে যোগাযোগ করে না কেন? কি দোষ তার? সে তো মেধাকে প্রত্যাখ্যান করেনি, কারো ভয় পিছিয়ে যায়নি। আর এ কারণেই আদিত্যের এত রাগ মেধার প্রতি। তবে আদিত্য মনের ভুলেও ভাবে না মেধাকে ভুলে যাওয়ার কথা, হারিয়ে ফেলার কথা। সে এটাও মানে মেধার অল্প বয়স ও আবেগী মন। স্বেচ্ছা নতুবা অনিস্বেচ্ছায় ভুল করেছে অথবা কোনো কারণে এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। কৈফিয়ত নিবে, তবে সময়ের অপেক্ষা। মোদ্দা ব্যাপার হচ্ছে আদিত্য মনে রাগ পুষে রাখেনি। তবে এমন ভান করে যেন মেধাকে সহ্য করতেই পারে না। তাকে কিছুদিন কষ্ট দেওয়া ফল এটা।
তারপরের কাহিনী তো সবার জানা। এতক্ষণ অতীত ভাবতে গিয়ে মেধা ঘুমে তলিয়ে গেছে। মাথা হেলে আছে আদিত্যের কাঁধে। নিশুতি রাতে ওদের বাস চলছে আপন গতিতে। তবে আদিত্য ভ্রু কুঁচকে ফোনে টাইপ করতে ব্যস্ত। ফোনের মধ্যে চলছে এক অঘোষিত যুদ্ধ, তাও তার মায়ের সঙ্গে। আদিত্য ভ্রু কুঁচকে ফোনে টাইপ করতে ব্যস্ত। ফোনের মধ্যে চলছে এক অঘোষিত যুদ্ধ, তাও তার মায়ের সঙ্গে। মেধা ঘুমে মগ্ন, এই সুযোগেই আদিত্য জরুরি কাজটা সেরে নিচ্ছে। মন মেজাজ তিরিক্ষি হয়ে আছে তার। শুধু মেধা নয়, তার মাও আজকাল ছেলেমানুষই শুরু করেছে। মেধাকে বাসায় নিয়ে যাওয়ার কথা শুনে উনি রেগে গেছেন। উনার একটাই কথা, মেধা বাসা গেলে উনি থাকবেন না। হয় গলায় ফাঁসি দিবে, নয়তো বাসা ছেড়ে চলে যাবেন। এই মুহূর্তে একজনকে বেছে নিতে হবে, বউ নতুবা মাকে। আদিত্য ভাবতেও পারেনি তার মা এই কথা বলবে। এমন তো না যে সে বেকার বউয়ের খরচ টানতে পারবে না, বউকে আলাদা বাসায় রাখতে পারবে না। আল্লাহ তাকে যথেষ্ট সামর্থ্য দান করেছেন। তাই বলে টাকা আছে বলে যে বউকে আলাদা রাখবে এমন মন মানসিকতা তার নেই। সবাইকেই তার প্রয়োজন। সেদিন রাতে ওইরকম ঘটনা ঘটার পর থেকে সে তার মাকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছিল। মেধার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার কথাও বলেছিল, কিন্তু তিনি রাজি হননি, বরং মেধার মাকে রাস্তায় দেখে যাচ্ছে তাই বলে অপমান করেছেন। এ কথা সে পড়ে শুনেছে। আসল কথা হচ্ছে, দুই পরিবারের জন্য আরও বড় চমক অপেক্ষা করছে। তারা যখন জানবে সেদিন ছাদে মেধা তার বিয়ে করা বরের সঙ্গে দেখা করতে গিয়েছিল, সে বৈধ সম্পর্কের সূত্র ধরে একটা ছেলের সঙ্গে মধ্যরাতে একা দেখা করার সাহস জুগিয়েছিল। সমস্ত ভয়কে পেছনে ঠেলে প্রশান্তি খুঁজতে বরের কাঁধে মাথা রেখেছিল। মাত্র 4 জন জানে তাদের বিয়ের কথা। কাজী অফিসে গিয়ে তারা বিয়ে করেছিল। আর সেই 3 জন হচ্ছেন আদিত্যের বাবা, ছোট ভাই আমান আর সাব্বির। বর্তমানে জানে আদিত্যের মা ও মেধার বাবা মা। এভাবে বিয়ের করার কথা শুনে আদিত্যের মায়ের রাগ সপ্তম আকাশে। উনার কথা, যে মেয়ে একা একা পরিবারকে না জানিয়ে বিয়ে করতে পারে সেই মেয়ে ভালো হতেই পারে না। এমনিতেই উনি মেধাকে দেখতে পারেন না। তার উপরে এত বড় স্পৃহা, উনার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে বিয়েও করে নিয়েছে। উনার থেকে আদিত্যকে কেড়ে নিচ্ছে, পর করে দিচ্ছে। অথচ একটাবার বোঝার চেষ্টা করলেন না, এখানে মেধা নয়, উনার ছেলেই জোর করে বিয়ে করেছিল। হঠাৎ একদিন কলেজ থেকে ফেরার পথে তাকে তুলে নিয়ে সাক্ষী জোগাড় করে বিয়ে সম্পন্ন করেছে। কারণ তার মনে হয়েছিল সম্পর্কের একটা খুঁটি দরকার। আর শক্ত খুঁটিটা হচ্ছে বিয়ে। ছাদে যখন সবাই কত কথা বলেছিল, আদিত্য সত্যটা সবাইকে জানাতে চাচ্ছিল, কিন্তু মেধা ইশারা করে বারণ করে। তার মতে তার বাবা মা এত আঘাত একেবারে সহ্য করতে পারবে না। আর কিছুদিন পরেই না হয় জানাবে। কিন্তু মেধা ঢাকায় যাওয়ার পরপরই মেধাকে না জানিয়ে সে মেধার বাবা মাকে সত্যিটা জানিয়ে দেয়। আর অনুরোধ করে, এ কথা যেন মেধা না জানে, নয়তো আপসেট হয়ে পড়বে। সে দূরে আছে, ভালো মন্দ কিছু একটা ভেবে ভুল সিদ্ধান্ত নিয়ে কিছু করে বসলে হিতে বিপরীত হবে। প্রথমে মেধার বাবা মা ভেঙে পড়ে আদিত্যকে কথা শুনিয়েছে, অপমান করেছে। সে কিছু মনে করেনি, বরং যেচে উনাদের বাসায় গিয়েছে। ঠান্ডা মাথায় উনাদের বারবার বুঝিয়েছে। বর্তমানে উনারা মেনেও নিয়েছে, আর মেধার সঙ্গে যোগাযোগ স্বাভাবিকও রেখেছে। হলো থেকে বের হওয়ার পেছনে তারই হাত আছে। কারণ এই ঝামেলার সমাধান না করা অবধি শান্তি পাচ্ছে না। দুজন দুজাজগায় থাকলে এর সমাধান করাও সম্ভব না। কপালে যদি থাকে তাহলে তারা পুনরায় ঢাকায় ফিরবে, একসঙ্গে থাকবেও, এক ফ্ল্যাটে, একই রুমে। হঠাৎ সজোরে বাসের ঘাকুনিতে মেধার ঘুমটা ভেঙে গেল। পড়ে যাওয়ার আগেই আকড়ে ধরল আদিত্যকে বুকের শার্ট। তবে আদিত্য ধরেনি, পূর্বের মতো চোখজোড়া বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে আছে। তবে অনুভব করছে মেধার স্পর্শ। মেয়েটাকে ভীষণ ভালোবাসে সে, অথচ মেয়েটা তাকে প্রচণ্ড কষ্ট দেয়। রাত জেগে কথা বলা অভ্যাস হয়ে গিয়েছিল তার। যখন মেধার খোঁজ পাচ্ছিল না তখন রাতে ঘুমাতেও পারত না ঠিকমতো। মনে হতো কি নেই কি নেই।
রাত জেগে কাজ করলে মেধা ভিডিও কলে থেকে অপলক তাকিয়ে থাকত। মাঝে মাঝে মিটিমিটি হাসত। একদিন জিজ্ঞাসা করেছিল, এভাবে রোজ তাকিয়ে থেকে কি দেখো তুমি? আপনাকে দেখি আর ভাবি। কি ভাবো শুনি? বলবো? রাগ করবেন না কিন্তু ওকে? বলো। আপনাকে আমি প্রথম প্রথম ছাচড়া ভাবতাম, বিশেষ করে যেদিন আমাকে আপনার মনের কথা জানিয়েছিলেন। মনের কথা জানালে কেউ ছাচড়া হয়? যাকে ভালোবাসি তাকে জানাবো না? না জানালে তুমি আমার হতে কি করে? এত মেয়ে থাকতে আমাকে কেন ভালোবাসলেন শুনি? ভালোবাসতে কারণ লাগে নাকি? কোনো কারণে ভালো লেগেছে তাই ভালোবেসেছি। এভাবে কত কথা হতো তাদের মাঝে। এমনও হয়েছে কথা বলতে বলতে ভোর হয়ে গেছে। কখনো কখনো মেধা ঘুমিয়ে পড়ত কথা বলতে বলতেই। তখন আদিত্য মিটিমিটি হেসে তাকিয়ে থাকত মেধার মুখের পানে। তবুও তার মন ভরত না, তৃষ্ণা মিটত না। সত্যি বলতে আদিত্য নিজেও জানে না কেন জানি মেধার নানান পাগলামিতে সায় দিতে তার ভালো লাগত। এই যেমন রাত জেগে কথা বলা, ঝুম বৃষ্টিতে হাতে হাত রেখে হাঁটা, কলেজ ফাঁকি দিয়ে লুকিয়ে ঘুরতে যাওয়া, হঠাৎ করে দেখা করার আবদার করা, কথা না বলে ভিডিও কলে একে অপরের দিকে তাকিয়ে থাকা, ইত্যাদি। আদিত্যের বয়স অনুযায়ী এসব মানানসই না হলেও তার ভালো লাগে, আর ভালো লাগার বিশেষ কারণ ওর প্রিয় মানুষটার মুখের হাসি। এসব ভাবনার ছেদ ঘটল পুনরায় বাস ব্রেক করাতে। এবার বাসের অনেকে খুব বিরক্ত হয়ে ড্রাইভারকে বকাবকি করতে লাগল। বাচ্চা, বুড়ো আছে বাসে, এভাবে ব্রেক কষে কেউ? বকা শুনে ড্রাইভার ঠিকভাবে বাস চালাতে লাগল। মেধা ততক্ষণে নিজেকে সামলে নিয়ে সিটে বসে আর চোখে একবার আদিত্যের দিকে তাকাল। চোখাচোখি হওয়াতে সে দ্রুত দৃষ্টি সরিয়ে বাইরে তাকাল। সেটা দেখে আদিত্য হাসল, কিন্তু কেন জানি ক্ষণিকেই তার হাসি মিলিয়ে গেল। তখন থমথমে কণ্ঠে বলল, ঢাকায় গিয়েছিলে, আমার অনুমতি নিয়েছিলে? আপনার অনুমতি নিব কেন? কে আপনি? জানো না কে আমি? মনে করিয়ে দিতে হবে? এখনই মনে করাবো নাকি বাসায় যাওয়া অবধি অপেক্ষা করবে? অসভ্যের মতো কথা বলছেন কেন? আমি আপনার কেউ না, বুঝেছেন? কেউ না। ধৈর্যের বাঁধ ভেঙো না আমার নয়তো। এ কথা শুনে মেধা নিশ্চুপ হয়ে শক্ত করে হাত মুঠ করে বসে রইল। পুরো মুখে কান্নার ছাপ, চোখে কোণে অশ্রুবিন্দু। সে কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে দেখে আদিত্যই বলল, ভালোবাসি বলেই ছাড় দেই। তার মানে এই না বারবার ছাড় পাবে? তুমি ছোট, বয়স অল্প, তবে বুদ্ধি প্রতিবন্ধী নও। কাঁদছ কেন তুমি? আমি বকেছি তোমাকে? সেদিন রাতে আমি বলেছিলাম দেখা করতে? আমি বিল্ডিংয়ের সবাইকে ডেকে নিয়ে গিয়েছিলাম ছাদে? নাকি ভয় পেয়ে তোমার হাত ছেড়ে দিয়েছিলাম, প্রত্যাখ্যান করেছিলাম? কোনোটাই করিনি। তবে তুমি কেন যোগাযোগ বন্ধ করলে? কেন এত কষ্ট করে তোমাকে খুঁজে পেতে হলো? বলো, বলো আমায়। কেন এত হয়রান করলে আমাকে? কোন অপরাধে করলে? ঠিক, আপনিই পরিকল্পনা করেই আমাকে সবার সামনে খারাপ করেছেন। সেদিন সবাইকে জানিয়ে পড়ে ছাদে এসে নিজে সাধু সেজেছেন। আমাকে পছন্দ নয় একথা জানালেই হতো, এত অভিনয়ের প্রয়োজন ছিল? বাসভর্তি মানুষ আছে বলে বেঁচে গেলে নয়তো থাপ্পড়ে ফাজলামি করা বুঝিয়ে দিতাম। পারেন তো শুধু তাই করতে। আমি তো নিজে থেকে এসব বলিনি। ওই পুলিশ আঙ্কেলের বউ নিজে একথা বলে গেছে। সেই সঙ্গে এটাও জানিয়েছে আপনি সব ভাড়াটিয়ার মেয়েদের সঙ্গে মেলামেশা করেন, প্রেমের ফাঁদে ফেলেন। তারপর ওইসব মেয়ে ভুলিয়ে ভালিয়ে টাকা হাতিয়ে নিজে ব্যবসা শুরু করেছেন। অসৎ পথের টাকা বিধায় প্রথমবার ব্যবসাতে লস হয়েছে। আর সেদিন ছাদে যা হয়েছে সবটা আপনার পরিকল্পিত। এ কথা শুনে বিশ্বাস করে যোগাযোগ বন্ধ করে ঢাকা চলে গেলে? বাহ, না। তবে আপনার মা বলেছিল আপনার সঙ্গে যোগাযোগ না করতে। যদি আমার বাবার রক্ত আমার শরীরে থাকে তাহলে যেন ভুলেও যোগাযোগ না করি। আর আমারও মনে হয়েছে আপনার পরীক্ষা নিতে, তাই। মেধার কথা শুনে আদিত্য রাগে দুঃখে কোনো কথাই বলতে পারল না। দুজনে নিশ্চুপ হয়ে পুরো জার্নিটা সমাপ্ত করল।
পরের দিন সকালে বাস থেকে নেমে মেধা তার বাসার দিকে যেতে গেলে আদিত্য আটকে দিল। আমানের আনা গাড়ির দরজা খুলে ঠেলে ভেতরে ঢুকিয়ে দিল মেধাকে। সে কিছু বলতে গেলে কোনো কথা শুনল না আদিত্য। তারপর তারা বাসায় গেলে আদিত্যের পা চোটপাট শুরু করলেন। মেধাকে এখানে থাকতে দিবে না মানে দিবেই না। তখন আদিত্য তার হাতের ব্যাগ রেখে ওর মায়ের রুমে গিয়ে একটা ওড়না খুঁজে এনে দেখিয়ে বলল, এই যে ওড়না, ওই যে সিলিং ফ্যান আর এই জলজ্যান্ত আমি। এখন তোমরা বলো তোমরা ঝামেলা মিটাবে নাকি আমি সুইসাইড করব? আমার কারণে যত সমস্যা তাই না? আমি তোমাদের একজনকে বেছে নিতে পারবো না, আমার তোমাদের দুজনকেই চাই। তোমরা যখন এক বাসাতে একসাথে থাকতেই পারবে না তখন না হয় আমিই মরে যাই। আদিত্যের কথা শুনে উপস্থিত সকলে হতবাক। ততক্ষণে সে ওড়না হাতে নিয়ে রুমে ঢুকে দরজা আটকে দিয়েছে। তার কথা এবং কর্মকাণ্ড বুঝতে সময় লাগল উপস্থিত সকলের। যখন বুঝলেন তখন দরজা ধাক্কানো শুরু করে দিয়েছে কিন্তু আদিত্যের সারা শব্দ নাই। মেধা, আদিত্যের মা বাবা, আমান সকলে ডাকছে কিন্তু কারো কথার জবাব দিচ্ছে না আদিত্য। এক পর্যায়ে আদিত্যের মা কাঁদতে কাঁদতে বললেন, মেধাকে মেনে নিবে, মেয়ের মতো করে দেখে শুনে রাখবেন, ভীষণ ভালোবাসবেন। আর কখনো তাকে অপমান করবে না, তার নামে বিচার দিবে না। উনার কথা শুনে মেধাও ওয়াদা করে বলল সে ভালো পুত্রবধূ হয়ে দেখাবে। আর কখনো শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এ কথা শুনে খট করে একটা শব্দ করে আদিত্য দরজা খুলল। কেবল গোসল সেরে বের হয়েছে বিধায় ভেজা চুল মুছছে। ওকে এভাবে দেখে আমানসহ আদিত্যের বাবা হো হো করে হেসে উঠল। আসলে এটা তাদের পরিকল্পনা ছিল, যাতে মেধা এবং আদিত্যের মাকে শায়েস্তা করা যায়। ছেলের অভিনয় দেখে উনি শব্দ করে কাঁদতে লাগলেন। তখন আদিত্য তার মাকে জড়িয়ে ধরে সুন্দর করে বুঝিয়ে বলল, তোমার ছেলে ছিলাম, আছি আর তাই থাকব। মা মায়ের জায়গায় আর বউ বউয়ের জায়গায়। তোমরা দুজন আমার কলিজায় স্থান দেওয়া মানুষ। তোমরা কেন বুঝো না তোমরা ভালো থাকলে আমি ভালো থাকব। একটা মেয়ে যেমন স্বামী সন্তান ছাড়া পরিপূর্ণ হয় না, তেমনি একজন পুরুষ মানুষও মা এবং বউকে ছাড়া জীবনটা গুছাতে পারে না। সে পুরুষও অপূর্ণ থেকে যায়। তোমাদের দুজনকেই আমার প্রয়োজন, খুব প্রয়োজন। আম্মু প্লিজ, মেধার ভুলভ্রান্তিগুলো মার্জনা করে ওকে কাছে টেনে নাও না। আমার জন্য নাও, আমার মুখে হাসি ফুটাতে অন্তত নাও। তোমার ছেলের ভালো থাকা তার মধ্যে বিদ্যমান। তোমার ছেলে মেধাকে প্রচণ্ড রকমের ভালোবাসে। আম্মু সে আমার বাঁচার কারণ, ভালো থাকার কারণ। ক্ষণিকের জন্য আদিত্যকে হারানোর ভয় উনার বুক কেঁপে উঠেছিল। মনে হচ্ছিল উনার কারণে উনার ছেলে চিরতরে হারিয়ে যাচ্ছে। তাছাড়া তিনি জানেন আদিত্য প্রচণ্ড রাগী, জেদি। সেদিন মেধারা বাসায় ছেড়ে চলে যাওয়ার পর সেও আর বাসায় ফিরেনি। এতদিন নিজের ফ্ল্যাটে একা থাকত। উনি এতবার বলে কেঁদে ব্ল্যাকমেইল করেও ফেরাতে পারেননি। আজ বাসায় ফিরল তাও মেধাকে নিয়েই। এত সুন্দর করে বুঝিয়েও যখন কাজ হলো তখন আদিত্য হাল ছেড়ে দিল। দীর্ঘশ্বাস ফেলে মেধার ব্যাগ হাতে ধরার আগেই ওর মা বললেন মেধার বাবা মাকে খবর দিতে। উনি যেন এখনই এখানে এসে উপস্থিত হন। তারপর আদিত্যের বাবা মেধার বাবাকে কল করে বিনয়ীভাবে এখানে আসতে বললেন। সেই সঙ্গে এটাও জানালেন মেধা এখানেই আছে। ততক্ষণে মেধা প্রমাণসহ চারতলার পুলিশের বউটা ফোনে তাকে কি বলতো না বলতো সব দেখালো আদিত্যকে। আদিত্য পুরো বিল্ডিংয়ের সবাইকে ডেকে নিজেকে নিরপরাধ প্রমাণ করল। এটাও বুঝিয়ে দিল মেধা তার জীবনে প্রথম মেয়ে যাকে সে ভীষণ ভালোবাসে। এসব ঝামেলা শেষ করে মেধাকে নিয়ে বাসায় ঢুকে দেখে মেধার বাবা মা বসে আছেন। ততক্ষণে বড়রা বসে নিজেদের ভুল বুঝাবুঝি মিটিয়ে অনুষ্ঠানের ডেট ঠিকঠাক করছিল। কিন্তু বাদ সাধল আদিত্য নিজেই। অনুষ্ঠান করবে না সে। কোনোভাবেই তাকে বোঝানো গেল না দেখে বড়রা আজই আবার কাজী ডেকে বিয়ে পড়িয়ে দিলেন। পুনরায় তারা বাধা পড়ল বৈধ বাঁধনে। মেধা তার বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করে ক্ষমাও চাইল। উনারাও সুখের মুহূর্তে মনের রাগ ঝাল ভুলে মেয়েকে ক্ষমা করে মন ভরে দোয়া করল।
তারপর আগামীকালও উনাদের বাসায় যাওয়ার দাওয়াত দিয়ে অশ্রুভেজা চোখ আর মুখে হাসি নিয়ে বিদায় নিলেন। সময় গড়াল, বিকাল পেরিয়ে সন্ধ্যাও হল। সন্ধ্যার নিকষ কালো আধার ধীরে আরও গাঢ় হতে থাকল। আদিত্য এখন বাসায় নেই। সাব্বির এসেছে, তার সঙ্গে দেখা করতে গেছে। মেধা শাশুড়ির কথামতো গোলাপি রঙা শাড়ি পরে জানালার পাশে দাঁড়িয়ে আছে। তখন আচমকা এক স্পর্শে তার দেহ ও মনে কাঁপন সৃষ্টি করল। তখন কেউ ফিসফিস করে বলল, কারো অপেক্ষায় ছিলে? কই না তো। সত্যি? তাহলে আবার চলে যাই? এই না। হা হা হা। ওহ, আর একটা কথা, মামা কল করেছিল। স্যার? ওহ আচ্ছা, তা কি বললেন? পরশুদিন ঢাকায় ফিরতে হবে। তুমি এক কাজ করো, এখানে কিছুদিন থাকো, কিছুপরে এসে নিয়ে যাব। না, আমিও যাব। কেন? কারণ একা ছাড়ছি না আর আপনাকে। পূর্বেও একা ছেড়ে যাবে না বলেও চলে গিয়েছিলে। কারণ আমি জানতাম আপনি ঠিক আমার কাছে পৌঁছে যাবেন, আমাকে আপনার করে নিবেন। সারা জীবনের কথা ভেবে কিছুদিন কষ্ট দিয়েছি, এজন্যই কষ্টের সুমিষ্ট হল, তাই না? বাসে কি যেন বলেছিলে আমি তোমার কেউ না। আসলেই কেউ কি না সেটাই এখন বুঝাতে হবে, তাই তো? এ কথা শুনে মেধা নাসূচক মাথা নাড়িয়ে পিছু সরতে লাগল। আর ওকে সরতে দেখে আদিত্যও হেসে তার দিকেই এগিয়ে যেতে থাকল। একটা সময় দেওয়ালে পিঠ ঠেকে গেলে মেধা সরতে পারল না। আদিত্য সামনে থাকায় পালানোর পথ না পেয়ে বাধ্য হয়ে আদিত্যের বুকেই মুখ লুকাল সে। তা দেখে আদিত্য শক্ত বাঁধনে বেঁধে নিল তার মনপরীকে, প্রাণের প্রাণেশ্বরীকে। সঙ্গে মিটিমিটি হেসে তার কপালে এঁকে দিল ভালোবাসার উষ্ণ পরশ। সমাপ্ত।